দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই রাতে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই রাতে আলোচনা করে থাকি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমাদের সঙ্গে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছে, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আসিফ শাহান, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, একেবারে ডান দিকে আছেন। আমার পাশে আছেন ডাক্তার জাহিদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দুজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক, আপনারা সবাই জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং মূলত স্বাধীনতা দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন এবং সেখানে নির্বাচন বিষয়ে কথা বলেছেন। একই সঙ্গে সরকারের নানা সাফল্য, একই সঙ্গে চ্যালেঞ্জ সামনে, সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। প্রায় 35 মিনিটের বক্তব্য ছিল জাতির উদ্দেশ্যে সে ভাষণ। আমরা মূলত এই বিষয় নিয়ে কথা বলতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, শুরু করতে চাই। নতুন কি বার্তা আসলো আসলে যে জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে আসলে কি পেলেন? নতুন বার্তা এটা আসলো যে সরকার তার নিজের গুণগান করতে চাইছে। মানে আমি প্রধান উপদেষ্টার ভাষণ যখন শুনলাম, পুরোটা শুনেছি খুব মন দিয়ে। মানে প্রথম আমি ভাবার চেষ্টা করলাম যখন উনি ভাষণ দেবেন, কোনো বিশেষ দিন কি আছে, যেমন কখনো কখনো সরকারের বর্ষপূর্তি হয়, বা তার কি কোনো মেসেজ আছে। আমরা জানি আগামীকাল তিনি চায়নায় সফরে যাচ্ছেন, তার আগে তিনি কি জাতিকে কোনো খুব গুরুত্বপূর্ণ কোনো মেসেজ দিয়ে যেতে চান। সো অনেক কিছু মাথায় রেখে তার ভাষণটা শুনতে গেলাম। শোনার পর দেখলাম এটা আসলে খুব টিপিক্যাল পলিটিক্যাল সরকারের প্রধানমন্ত্রীরা, বিশেষ করে আমরা নিকট অতীতে আমি যদি বলেই ফেলি, শেখ হাসিনা যে ধরনের ভাষণ দিয়েছেন যে তার সরকারকে কি উন্নয়ন, তার ভাষায় এগুলো থাকতো, কি কাজ করেছেন সেগুলোর একটা লম্বা তালিকা, কি চ্যালেঞ্জ আছে আপনি যেমন বলছেন, উনি সবসময় কিছু হুমকি, কিছু ঝুঁকি, সেগুলোর কথা বলতেন। আমার কাছে মোটা দাগে সেই ধরনের ভাষণ বলে মনে হয়েছে। মানে আমি একটা স্পেসিফিক জায়গায় একটু উল্লেখ করতে চাই, যে সরকার কি করেছে তার তালিকা যখন দিচ্ছেন, বেশ দীর্ঘ একটা সময় যে কেউ ভাষণটা শুনলেই দেখবেন যে হজ যারা করবেন তাদের জন্য একটা অ্যাপ তৈরি করা হয়েছে, যেই অ্যাপ কখন কোন দোয়া পড়তে হবে, রিয়েল টাইম যে জায়গায় যাচ্ছেন সেই জায়গার ইতিহাস কি, কল সেন্টার থাকবে। আমি বলছি না এটা মানে কোনো কাজ না, কিন্তু প্রধান উপদেষ্টা তার অর্জন হিসাবে, তার সরকারের অর্জন হিসাবে এটাও তালিকায় যুক্ত করছেন। তার মানে উনি তালিকাটা দীর্ঘ করতে চাইছেন। মানে একটা দীর্ঘ তালিকা জনগণের সামনে কেন এখন উত্থাপন করতে হলো? একটা ব্যাপার এমন হতে পারে যে রিসেন্ট টাইমে আমরা হয়তো সরকারকে অনেক সমালোচনা করছি যে সরকার ব্যর্থ, সরকার পারছে না, কিন্তু মজার ব্যাপার সরকার কোথাও কিছু করছে না তা কিন্তু না। রমজানে যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আছে, আপনি যদি সামাজিক মাধ্যমে ঢোকেন দেখবেন ক্লিয়ারলি বলা হচ্ছে মানুষ সরকারকে ঠিক সেই জায়গাগুলোতে সমালোচনা করছে যে জায়গাগুলোতে সমালোচনা। এবং এর মধ্যে একটা বিষয় মানুষের নিরাপত্তা। যেমন একটা পত্রিকা নিউজ করেছে যে ঢাকার 300 ফিটের ওখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, ওখানে একটা নাইট লাইফ তৈরি হয়েছে, মানুষ যায়, খায়, গভীর রাত পর্যন্ত থাকতো, ওটা এখন ফাঁকা, ওখানে কোনো কিছু টিকে থাকতে পারছে না। ঢাকা শহরে রাতের বেলার দিকে অনেকেই ঝুঁকি বোধ করেন, নিরাপত্তার ঝুঁকির কথা ভাবছেন অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়। সো যে জায়গাগুলো সমালোচনা আছে সেই জায়গাগুলো সমালোচনা আছে। সরকার আর কোথায় কি অর্জন করেছে সেই সব কিছু দিয়ে আসলে এই জায়গা রিকভার্ড হয় না, কোনোভাবেই হবে না। সো হয়তো সেই কারণে সরকার এটা সামনে আনতে চেয়েছেন। এখন জরুরি কথাটা হচ্ছে সরকারকে যে তারা এত সফল, এটাও বা কেন দেখাতে হয়? একটা নির্বাচিত সরকার তার সাফল্য দেখাতে চেষ্টা করেন কারণ সেই সরকারটা চায় আমি আবার নির্বাচিত হব। শেখ হাসিনা নির্বাচন তো করেননি, কিন্তু উনিও তো দেখাতেন, অভিনয় করতেন যে সামনে একটা নির্বাচন আছে, সেই নির্বাচনে জনগণের রায় তিনি নিতে যাচ্ছেন। আর তার জায়গায় আসলে ব্যাপারটা কি ছিল, তিনি আসলে যেহেতু ক্ষমতা ধরে রাখছেন, আমাদেরকে গণতন্ত্র, নির্বাচন এগুলোর পাল্টায় উন্নয়ন গেলাতে চেয়েছেন, যে উন্নয়ন নাও, ভোট টোট নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। সো তার একটা উদ্দেশ্যের জায়গা ছিল। এই সরকার তো নির্বাচন করছে না, এই সরকার তো শেখ হাসিনার মতো জোর করে ক্ষমতায়ও থেকে যাচ্ছে না। তাহলে এই লম্বা তালিকাটা কেন? যাদের সবার যে আগ্রহের জায়গা হয়তো ছিল নির্বাচন নিয়ে, নির্বাচনে আবার সেটা পুরনো, এগুলো বলাকে কি দোষের মনে করেন? আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, কি ধরনের প্রত্যাশা ছিল একজন নাগরিক হিসেবে আপনার? আমার প্রত্যাশা ছিল যে এই মুহূর্তে মূল সংকট এবং সমস্যার যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের নানান রকম গুজব তৈরি হয়েছে, আমাদের নির্বাচনটা ঠিক মতো হবে কিনা, আদৌ হবে কিনা, নানান আলাপ আছে। সো আমার এক্সপেকটেশন ছিল নির্বাচনের ব্যাপারে আরো কনক্রিট কোনো একটা সিদ্ধান্ত। আমি একটা ছোট উদাহরণ দিই। এই যে এবারও আজও প্রধান উপদেষ্টা বললেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন, তার মানে ডিসেম্বরেও নির্বাচন হতে পারে। আচ্ছা, প্রধান উপদেষ্টা নিজে বহুবার বলেছেন যে যদি কম সংস্কার করা হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর যদি বেশি সংস্কার করা হয়, ছোট প্যাকেজ বড় প্যাকেজ, তাহলে জুনে নির্বাচন বা জুনের আগে নির্বাচন। আমি এই প্রশ্ন করেছি, বেশি সংস্কার হলেও কেন 6 মাস বেশি লাগবে এই ব্যাখ্যাটা সরকারকে দিতে হবে। আমি অন্তত
নিজে দেখি না বেশি সময় লাগার কারণ। আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য হিসেবে বলছি। নাম্বার 2, বিএনপি তো প্রথম দিন থেকে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা বেশি সংস্কার চাই না। এটার জন্য বিএনপি সমালোচনা কেউ করতে পারে, বিএনপি সংস্কার চায় না কেন, বিএনপি খারাপ ইত্যাদি ইত্যাদি, কিন্তু ও প্রথম দিন থেকে স্পেসিফিকলি বলেছে নির্বাচনের সাথে জড়িত সংস্কারগুলো করে নির্বাচন হবে, নির্বাচিত সরকার বাকি কাজ করবে, বলে দিয়েছে। তাই যদি হয়ে থাকে নির্বাচন এখন ডিসেম্বরের মধ্যেই হবে, এই একটা জায়গায় সরকার কেন চলে আসতে পারছে না? কারণ বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে অলরেডি নানান বিতর্ক তৈরি হয়েছে। তো অন্তত ওই জায়গার একটা ক্লিয়ার কাট জায়গা দেখতে চাই, এবং যেটা জরুরি ছিল জনগণের যে নিরাপত্তাহীনতার বোধ, সেটাকে অ্যাড্রেস করা। মেয়েরা ফুটবল খেলেছে, খুব ভালো কথা, তারা অর্জন করেছে, খুব ভালো কথা, এটা মোটেও ছোট ব্যাপার না। বিনিয়োগ সম্মেলন হবে, মজার ব্যাপার, বিদেশ থেকে এনে বিনিয়োগ সম্মেলন আপনি করবেন, আর দেশীয় বিনিয়োগকারীরা দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেখানে বিনিয়োগ করবেন? নো ওয়ে। তো ওখানকার জন্য কঠোর কিছু বার্তা, কঠোর কিছু পদক্ষেপ তারা কি নিয়েছেন সেগুলো বরং দেখতে চেয়েছি আমি, সেগুলো ছিল না। অনেক ধন্যবাদ। আসিফ শাহান, আপনি আসলে কি ধরনের আশা করেছিলেন? মানে অনেস্টলি স্পিকিং আমি হতাশ এই কারণে যে মানে আমি ওনার বক্তব্য থেকে আমি নতুন তেমন কোনো দিক নির্দেশনা পাইনি। মানে এখন যেটা যে আমরা ওনার কাছ থেকে আসলে কি আশা করছিলাম, এটা কি ধরেন বলা হয়েছে যে স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা, মানে এটার দরকারটা কেন পড়েছিল? ওকে, যে আমি যদি কোনো নতুন মেসেজ আমি যদি না দিতে পারি, তো তাহলে হচ্ছে কি আমার এই সময় অ্যাড্রেস করার দরকারটা কি? সো আমি তো এগেইন যে কথাটা বলা হলো একটু আগে, জাহেদ ভাই যে কথাটা বললেন আমি সেটার সাথে এগ্রি করি, যে আপনি নির্বাচিত সরকার নন, আপনার লেজিটিমেসি, আপনাকে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের গল্প বলে আপনাকে লেজিটিমেসি ক্লেম করার কোনো দরকার আপনার নেই। লেজিটিমেসির আপনি গল্প ওই কারণেই বলতে পারেন যদি হচ্ছে গিয়ে সেটার সাথে আপনি সংস্কার বা রিফর্মের কোনো একটা সম্পর্ক আপনি দেখাতে পারেন। এবং আমার কাছে এই যেটা একটা হচ্ছে যে এই যে নির্বাচন নিয়ে যে কথাটা, ডিসেম্বর এবং জুলাই, এটা তো আমরা আগেও জেনে আসছি, তো আজকে তো আমরা নতুন কিছু এখান থেকে জানতে পারলাম না, প্রথম কথা। দ্বিতীয়ত যে জিনিসটা আমার কাছে আরও বেশি হতাশ লেগেছে সেটা হচ্ছে যে ওভারঅল আমি বরং কনফিউজড হয়ে গিয়েছি বক্তব্যটা দেখে, স্পেসিফিক্যালি রিফর্ম বা সংস্কারের ভবিষ্যতের জায়গা থেকে। যে উনি কনসেনসাস কমিশনের কথা বলেছেন, উনি এবং আমি যেটা ভেবেছিলাম বা যে আইডিয়াটা ছিল যে বিভিন্ন দলগুলো হচ্ছে তার প্রস্তাব দেবেন, যেখানে মত দ্বিমত থাকবে, সেটা নিয়ে কোনো একটা নেগোশিয়েট হবে, কোনো একটা আলাপ আলোচনা হবে, সেটা থেকে হবে। উনার বক্তব্য শুনে আমার যেটা মনে হয়েছে, এগেইন আমি ভুল হতে পারি, এই কারণে আমি বললাম যে আমি কনফিউজড হয়ে গিয়েছি, যে প্রত্যেকে যার যার প্রস্তাব দেবেন, এরপরে দেখা হবে যে কোন কোন জায়গায় সবাই একমত, সেগুলো নিয়ে হচ্ছে গিয়ে জুলাই সনদ হবে। তার মানে এখানে তাহলে হচ্ছে গিয়ে আর নেগোসিয়েশনটা বাদ, এইখানে হচ্ছে গিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা করে সবাইকে একটা জায়গায় আনার যে প্রচেষ্টা সেটা বাদ। তো যদি সেইটা হয়, তো তাহলে মানে আপনি যদি সেইটাই হয়, তাহলে আপনি তো কোনো রাজনৈতিক দলের সাথেই তো কোনো রাজনৈতিক দলের মতামত মিলবে না। আপনি 37টা না 36টা যে তাহলে এই কমিশনটা করার কনসেনসাস কমিশনটা আপনি কি উদ্দেশ্যে করেছেন? তো যদি এটা হয় যে বিএনপি এই মতামত দিচ্ছে, এনসিপি এটার সাথে একমত না, তারপরে হচ্ছে গিয়ে জামাত এটার সাথে একমত, তাহলে 2-1 এটা বাতিল। এইভাবে যদি আমরা আগাতে থাকি, তো তাহলে তো আমরা, আমি জানি না একমত হয়তো তত্ত্বাবধায়ক সরকারেরটার ব্যাপারে আমরা একমত হতে পারবো, আর কোনো ব্যাপারে একমত, তাহলে এই বিশাল কর্মযজ্ঞ আপনি সংস্কার কমিশন বলেছে তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই, তাহলে তো আরো কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তাহলে এই যে বিশাল কর্মযজ্ঞ করা, এই যে হচ্ছে গিয়ে আবার কনসেনসাস কমিশন করা, এই যে আপনি হচ্ছে গিয়ে টিক চিহ্ন দেওয়ার যে এমসিকিউ সিস্টেমে যেই প্রস্তাবগুলো দিলেন 166টা রেকমেন্ডেশন, সেটা আপনি কালেক্ট করলেন, সেটা আপনি ওপেন করবেন, সবাইকে দেখাবেন, তাহলে আমার জুলাই চার্টারে কি থাকবে? আমি জুলাই চার্টার তাহলে কি উদ্দেশ্যে তৈরি করব? তো তাহলে এবং আমরা যেটা বুঝতে পারছি যে নির্বাচন ডিসেম্বর থেকে জুলাই এই জায়গাটা আমরা চলে যাচ্ছি, জুন এই জায়গাটা আমরা চলে যাচ্ছি। রিফর্মের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি আমরা দেখাতে পারছি না। তো তাহলে এই সময়টা ধরে বসে বসে আমরা কি করব? আমাদের তো ওই পথ নির্দেশ তো দেখাতে হবে যে এই সময় আমরা এইটা করব। আমি যে কারণে বললাম যে ইট বিকামস সো কনফিউজিং, যে তাহলে আমি এখানে নতুন কি পাচ্ছি। এবং এগেইন যে জিনিসপত্রগুলো এসেছে, আপনি যে জায়গায় আপনার পারফরমেন্স ভালো, ইকোনমিক যে পারফরমেন্সগুলো ভালো, এটা সবাই অ্যাকনলেজ করে, কিন্তু আমাদেরকে বারবার ডাটা দেখিয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে জননিরাপত্তা বা হচ্ছে মামলার সংখ্যা এই কমেছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। হোয়াট ম্যাটার্স ইজ পিপল পারসিভ করছে কিভাবে। জননিরাপত্তা সম্বন্ধে পারসেপশন কোন জায়গায়?
রোজার সময় আপনার যদি মনে থাকে একটা কমন টেন্ডেন্সি ছিল না, রাত্রেবেলা সেরি একটা পার্টি হতো, মানুষজন হচ্ছে গিয়ে বেরোতো, মানে সোশ্যাল মিডিয়া বা এগুলো ডেভেলপ দেখছেন এখন আপনি এই বছর কি আপনি সেটা দেখেছেন? কম, মানুষজন তো হচ্ছে গিয়ে বের হতে ভয় পাচ্ছে রাতের বেলা। তাহলে আপনি যতই আমাকে নাম্বার দেখান যে এটা কমে গেছে, আমার পারসেপশনটা যেটা হচ্ছে যে এইখানে একটা সিগনিফিকেন্ট ডিক্লাইন, আপনি সেই থেকে খুব বেশি কিছু পাননি আজকের বক্তব্যে নিরাপত্তার জায়গায়। সেখানে নিয়ে কি আপনি কিছু পেয়েছেন? গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা গুজব, এবং এটা নিয়ে উনি কথা বলেছেন, দ্যাটস হাইলি অ্যাপ্রিসিয়েবল। আমাদের মানে ঐক্যের কথা বলেছেন, হাইলি অ্যাপ্রিসিয়েবল। কিন্তু আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই সকল কিছু করে আমি কি করব? তারপরে আমি আমরা ঐক্য ইসে করলাম, আমরা সবাই একমত, তারপরে আমাদের পারপাসটা কি অবজেক্টিভের জন্য? কারণ ইলেকশনও আপনি বলছেন যে এই সময়ের ফ্রেমে রিফর্ম নিয়েও এসে নাই, প্রবলেম যেগুলো সেটা আইডেন্টিফাই করে অ্যাড্রেস করারও গল্প নেই। তাহলে হচ্ছে কি এই বিশাল ঐক্যমত্য দিয়ে আমি করবোটা কি? আমি তো কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। যা আমি এই মানে শেষ কথাটা বলি যে এই বক্তব্যটা শুরু হওয়ার আগে আমার যা ধারণা ছিল মানে বর্তমান অবস্থা সম্বন্ধে, বক্তব্যটা শেষ হওয়ার পরে আমি তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, কোনো ধরনের স্ট্যাটাস কোতে তো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ জাহিদুর রহমান। উনি গণহত্যায় যারা জড়িত তাদের বিচার নিয়ে বলেছেন যে তাদের বিচার বাংলা মাটিতে হবেই। একই সঙ্গে গুজব নিয়ে বলেছেন যে যারা পতিত স্বৈরাচার, যারা পলাতক, তারা প্রচুর অর্থ ব্যয় করছে, এই জায়গাটায় সবাইকে এক থাকার কথা বলেছেন এবং ঐক্যের মাধ্যমে এগুলো যাতে বিনষ্ট করা যায় সেই কথা বলেছেন। সব মিলিয়ে সরকারের ফোকাসটা ঠিক আছে বলে মনে হয় কিনা, মানে এই বক্তব্যের মাধ্যমেও কি সরকারের ওই যে একই কথা, নতুন বক্তব্য না, ঠিক এই বক্তব্যগুলো কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা বিবিসি বাংলাকে একটা ইন্টারভিউ দিয়েছেন। আপনি ওই ইন্টারভিউটা শুনুন, ওখানে কিভাবে দিস ইনফরমেশনের জন্য আওয়ামী লীগ বা কোনো দেশ পে করছে, একই সাথে আর যা কথা, ইনফ্যাক্ট ওনার আসিফ ভাই যেটা বলছেন, আমরা কি একটাও নতুন কথা শুনেছি? আমি আসলে শুনিনি, একটাও নতুন কথা না। ওনার উন্নয়নের তালিকায় কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন যোগ হয়েছে, কিছু এক্সট্রা ডেটা বা কিছু নাম্বারস যোগ হয়েছে, এর বাইরে কিন্তু কিছু না। সো সরকারের যে জায়গায় সরকার গিয়ে পৌঁছেছে, এখন মূল ডিবেট যেটা নিয়ে, যে কনফিউশন যেসব নিয়ে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ অ্যাড্রেস নির্বাচনে যেটি বলেছেন একটু ক্লিয়ারলি বলে, সেটি হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হোক, এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে তিনি আশা করছেন। একেবারেই মানে একদম পুরনো কথা, মানে কোনোটাই একেবারেই নতুন, কোনোটাই একটা নতুন না, অ্যাম্বিগুয়াস কথা, একদমই তাই। তো আসলে এটা একেবারেই নতুন। এখন এই প্রশ্ন আসবেই, তাহলে কেন দলগুলোর পক্ষ থেকে, মানে দলগুলো যে ধরনের দলগুলো, আজকে আমি কয়েকটা স্ট্যাটাসও দেখছিলাম, কেউ বলছিলেন যে প্রধান উপদেষ্টা বক্তব্যে আরো স্পেসিফিক্যালি নির্বাচনের সময়সীমার কথা বলবেন। দলগুলো নিশ্চয়ই সেরকম কিছু আশা করেছিল বলে মনে করেন? আশা করেছেন, মানে সাধারণ মানুষও করছে। কারণ এই মুহূর্তে আমাদের আসলে আলোচনাটা কি, খুব সোজা সাপটা কথা হচ্ছে এটা, যে আমরা একটা কবে একদম স্পেসিফিক, এখন তো আর উনি নিজেই বলছেন আমরা দ্বিতীয় পর্যায়ে পৌঁছেছি, এবং আসিফ ভাই খুব চমৎকার ভাবে বললেন যেটাকে দ্বিতীয় পর্যায়ে বলছেন, এটা কোনো পর্যায়ই না, এটা একটা ক্ল্যারিক্যাল কাজ। আপনি দিলেন, সবাই দিল, কমনগুলো নিলেন, সনদ করে ফেললেন, একটা কমিশন তৈরি হয়েছে যারা আলোচনা শুরুও করেছে, আমরা কারোর সাথে আলোচনা করতে দেখেছি ওই কমিশনকে। তো তাহলে আসলে দাঁড়ালোটা কি? জাস্ট পুরনো কথা আবার বলা। এজন্য বলছি এইটা নিয়ে আমাদের রাদার প্রচুর মাথা ঘামানোর চেষ্টা করতে হবে। কেন তারপরও প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন ঈদ এবং 26শে মার্চ? আমরা কি 26শে মার্চে আমাদের এটা ট্রেডিশন? আচ্ছা, এই ঈদে দিলেন, আমরা কি মনে করি সব ঈদে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে, এবং দিলে সেটা খুব ছোট্ট শুভেচ্ছা একটা জানালেন। তিনি আসতো একদম, আবারও বলছি, একজন পলিটিক্যাল সরকারের প্রধানমন্ত্রী যে ধরনের বক্তব্য দেয়, সে ধরনের বক্তব্য দিচ্ছেন। তার সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনে তিনি আবার ক্ষমতায় থাকতে চান। টোন ইজ দিস, এই অ্যানালিসিসটাই বরং আমাদের মধ্যে আরো বেশি চলবে, কারণ আমি আর কোনো কারণ যেহেতু খুঁজে পাচ্ছি না। ধরেন এই যে সংস্কার, আপনি নিজেই বলেন যে সংস্কার করতে খুব বেশি সময় লাগার কথা না, স্যারও বলছিলেন যে টিক মার্ক দেওয়ার পরে যে ঐক্যমত যদি না আসে কেউ, সেটিও খুব বেশি একমত নিয়ে আসার যে জায়গাটা আশা করছি না। কিন্তু উনি আজকে বক্তব্য যেটা দিলেন সেটাতে তো মনে হচ্ছে এর বেশি আর কিছু হবে না। আমরা তো আশা করেছি, মানে আমি পার্সোনালি যেটা আশা করেছি, যে তারপরে দ্বিমতের জায়গাগুলো নিয়ে একটা ছোট হলেও ডিসকাশন হবে, যে জায়গাগুলোতে আমরা খুব কাছাকাছি আছি, কিছু ভিন্ন মত আছে, সেগুলোকে কিভাবে দূর করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হবে তার ভিত্তিতে। কিন্তু আজকে বক্তব্যে উনি যেটা বললেন, তো সেটাতে তো মনে হচ্ছে সেটাও হচ্ছে না। তো এই কনফিউশনটা তো আমি বরং যেটা বললাম, যে বক্তব্যটা তো কোনো ক্ল্যারিফাই করেনি, বরং আমার এই ব্যক্তিগত কনফিউশনটাকে আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে আসলে আমরা কি করছি সংস্কার? তাহলে ধরেন নির্বাচনের যে টাইম ফ্রেম বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন,
এই সময়টার মধ্যে ধরেন নির্বাচন হলো না, সেক্ষেত্রে আসলে কি দেখছেন সামনে, বা ডিসেম্বর থেকে যদি নির্বাচন দীর্ঘ হয় জুনের দিকে? এর মধ্যে তো বিএনপি বলেছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, একটু জোরে সোরে এই কথাগুলো আসছে সামনে দিন দিন। সামনে কি দেখছেন রাজনৈতিক পরিস্থিতি? ধরেন এখন আজকে উনি বলেছেন প্রধান উপদেষ্টা যে দলগুলো সহযোগিতা করছে, প্রশংসা করেছেন সংস্কারের, তারা যেগুলো তারা মনে করেন সেগুলো তারা সংস্কার করবেন। উনি এবার হার্ডলি বলেননি যে নেগেটিভ কিছু বলেননি সংস্কারের জায়গাটা, যদি একমত না হয় সেই কথা আমরা শুনিনি। পরিস্থিতি সামনে কি দেখছেন রাজনৈতিক, এরকম দেখুন স্বস্তির পরিস্থিতি থাকবে? দেখুন যে কথাটা একটু আগে আমার মনে হয় এই ব্যাপারে মানে জাহেদ ভাই যেটা বললেন আমরা মোটামুটি একমত একটা জায়গায়, যে আপনি সময়সীমা নিয়ে আপনি খেলতে পারবেন কিনা সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে জনগণ আপনার পারফরমেন্সটাকে ভ্যালু করছে কিনা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি জানি না সরকার মনে করে কিনা যে তারা খুব ভালো পারফরমেন্স করছে, এটা যদি তাদের ধারণায় থেকে থাকে, সেইটা আমি বলছি না যে সরকার ভয়াবহ খারাপ করছে, সেটাও আমি বলছি না, কিন্তু একদম আমি আমার টাইম লেংথ বাড়ানোর মতো করে ভালো পারফরমেন্স আমি করেছি, এইটা কোনো সার্ভে এখন এটা ইন্ডিকেট করছে না। যে আমরা যখন রাইট ডিরেকশন রং ডিরেকশনের কথা বলি, জনগণের এক্সপেকটেশনের কথা বলি, আগস্টের 5 তারিখ যে তুঙ্গীয় লেভেলে এক্সপেকটেশন ছিল, অফকোর্স সেটা তো সার্ভাইভ করার কোনো চান্সই নেই, সেটা তো একটা হচ্ছে কি অস্বাভাবিক একটা ঘটনা, এক্সপেকটেশন হাই, কিন্তু তারপরে যে নামছে সেই নামাটা কিন্তু গ্র্যাজুয়ালি নেমেই যাচ্ছে। তো এইরকম একটা সিচুয়েশনে আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টি হন, পলিটিক্যাল পার্টি যে নির্বাচনটা চায়, এতদিন পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো হিসাব করতে, আচ্ছা ঠিক আছে জনগণ যদি নির্বাচনের জন্য ওইভাবে ব্যস্ত না হয় তাহলে আমি সরকারের উপর ওইভাবে প্রেশার ক্রিয়েট করে লাভ নেই, বরং সেটা আমার জন্য নেগেটিভলি এফেক্ট করবে। রাজনৈতিক দলগুলো যখন বুঝবে যে সরকার ক্লিয়ার সিগন্যাল দিচ্ছে না, জনগণও একই সাথে মনে হচ্ছে যে পারফরমেন্সে ওইভাবে স্যাটিসফাইড না, আমি যদি আন্দোলনে নামি তাহলে অ্যাটলিস্ট হচ্ছে জনগণ আমাকে গালিগালাজ করবে না এবং আমার ইলেকশনের এটাকে মানে হচ্ছে কি তারা সাপোর্ট করবে, তাহলে তো অবশ্যই রাজনৈতিক দল যারা ইলেকশন চায়, বিএনপি এবং তারা জোরে সোরে নামবে। এবং সরকারকে তো তখন বলতে হবে, ব্যাখ্যা করতে হবে কেন। এবং এই কারণে আমি বলছিলাম যে আমার কাছে বারবার এই কনফিউশনটা আসছে যে আপনি এই রিফর্ম বা এই নিয়ে এই আলাপ আলোচনা, আপনি যখন বলছিলেন আগে যে ছোট রিফর্ম এবং বড় রিফর্ম, তো ছোট রিফর্ম এবং বড় রিফর্ম মানেই তো এখানে নেগোসিয়েশন বার্গেনিং এর একটা জায়গা থাকার কথা। তো যদি সেটাও না থাকে তো তাহলে আপনি এই ডিসেম্বর থেকে জুন এই জায়গায় কেন যাবেন? বা রাজনৈতিক দলগুলো বলবে, যদি এখন ধরো যে বিএনপি এসে বলে যে আমি তো আমার মতামত জানিয়ে দিয়েছি, সো আপনি জানেন যে আমি কোন জায়গায় একমত কোন জায়গায় একমত না, সো সেটার বেসিসে হচ্ছে কি আপনি সনদ তৈরি করে আপনি ইলেকশন দেন, আপনার রেসপন্সটা কী হবে, আপনি কি রেসপন্ডটা করবেন, কেন হচ্ছে কি আপনি করতে পারছেন না, সেটার ব্যাখ্যাটা কোথায়? আর ধন্যবাদ। বিরতি নিয়ে ফিরছি দর্শক, ছোট একটা বিরতিতে যাচ্ছি, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে। ডাক্তার জাদির রহমান, রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন দেখছেন এখন পর্যন্ত? এই সরকারে তো 7 মাস 8 মাস হয়ে গেল। সাম্প্রতিক সময়ে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তারা স্টেবল আচরণ করছে তাদের মতো করেই। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চের দলগুলো আছে, আরও অনেকগুলো দল আছে, তারা সোফার যা যা করে তাই করছে। কিন্তু আমাদের আসলে আকর্ষণ বা মনোযোগের কেন্দ্রে চলে আসলো সম্প্রতি বা নবগঠিত দল এনসিপি। তারা যা করেছেন তাদের আসলে রাজনীতির মানদণ্ডে, নারা সব তরুণ কিন্তু রাজনীতিতে আমাদের যে বয়সে সবাই রাজনীতি করেন, রাজনৈতিক নেতৃত্ব দেন, সেই হিসাবে তাদের বয়স মানে আমরা এভাবে বলতে পারি আর কি, তারা শিশু তাদের কাছে। তো শিশুতোষ কাজ দেখলাম। এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এনসিপির কথা বলবো আমরা, যে তারা দল তৈরি করেছেন, তারা জনগণের কাছে যাবেন, সামনে নির্বাচন করবেন, কিন্তু একটা রাজনৈতিক দল হয়ে ওঠার যে ন্যূনতম কতগুলো লক্ষণ, চরিত্র, সেগুলো একেবারেই দেখা যাচ্ছে না। এবং সাম্প্রতিক সময়ে তাদের কয়েকজনকে ঘিরে তারা নিজেরা যেভাবে নিজেদের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন, তারা প্রকাশ্যে যেভাবে ইন্টারঅ্যাক্ট করছেন, এই সব কিছু আমরা যদি একত্র করি তাহলে খুবই ইম্যাচিউরিটি দেখা যাচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা ফ্রাস্ট্রেটিং আর কি, যে আমাদের এই খুবই ভলেটাইল সিচুয়েশনে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীলতা দেখানোর কথা ছিল, কিন্তু এখানে অন্তত এই দলটার কাছ থেকে অ্যাটলিস্ট এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই, আমরা অনেকেই বলতে শুনি যে তারা সবাই খুব তরুণ, mid-20s, late-20s, early-30s সবাই, কিন্তু তারা একটা রাজনৈতিক দল করেছেন। রাজনৈতিক দল মানেই হচ্ছে আপনি আসলে ক্ষমতায় যেতে চান। টেকনিক্যালি এই নির্বাচনে তারা জিতলে তারা সরকার গঠন করবেন।
সুতরাং তাদের এটা মাথায় রেখে করা দরকার। সো এই একটা দলের ক্ষেত্রে আসলে আমরা দেখছি প্রবলেম। আর বাকি যা যা ছিল এগুলো এখন পর্যন্ত একই রকম। বিএনপি খুব ন্যূনতম সংস্কার করে খুব দ্রুততম সময়ের জন্য নির্বাচন চায়। জামায়াত যা ছিল আমি তাকে একটু কনফিউজিং দেখি, মানে তারা মাঝে মাঝে নির্বাচন খুব দ্রুত চায়, আবার মাঝে মাঝে সব সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না, অ্যালাইনমেন্ট যা যা ছিল মোটামুটি একইভাবেই চলছে। তবে আমি বিশ্বাস করি যে সামনের সময়গুলোতে এখন খুব ক্লিয়ারলি দলগুলোর মধ্যে দুটো ভাগ হয়ে যাবে। মোটা দাগে আছে, এটা আরও স্পষ্ট হয়ে উঠবে ফল্ট লাইনটা যে নির্বাচন কবে হবে। আমি এনসিপিকে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টার টাইম লাইনকে তাদেরকে অ্যাগ্রি করতে শুনেছি, আমাদের সর্বশেষ যে সংবাদ সম্মেলন তারা করেছেন, কিন্তু আমার সন্দেহ আছে। কারণ এই জনাব নাহিদি ইনফ্যাক্ট এটার পথ রেখে দিয়েছেন। কিছুদিন আগে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন আইন শৃঙ্খলার বাহিনীর যে অবস্থা সেটা দিয়ে নির্বাচন করা যেতে পারে কিনা উনি সন্দিহান। সো এই টাইম লাইন করলো, কিন্তু ঘটনাচক্রে যদি দেখা যায় বা দেখানো হয়, এই চেষ্টা কিন্তু আছে, আমার সময় দিলে আমি দেখাতে পারবো যে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার অবস্থা যথেষ্ট ভালো না, তাহলে নির্বাচন এখন না হয়ে পরে হোক। সো এই ইস্যুতেই আসলে দলগুলোর মধ্যে মূল ক্রাইসিস তৈরি হবে। কতদিন থাকবে স্যার এই সিনারিও মনে করেন? এইটা তো বলা ডিফিকাল্ট। আমি ধরেন দলগুলো সহযোগিতা করছে, খুব পজিটিভ ব্যাপার। আমি একটু জানতে চাচ্ছি কতদিন পর্যন্ত এই সহযোগিতাটা অন্তর্বর্তী সরকারের প্রতি দলগুলো থাকবে সেটি জানতে। এটা খুব বেশি দিন থাকবে না, কারণ আমরা সময়সীমা প্রায় পার হয়ে আসছি। এই আপনারা মানে অনেকেই হতাশ বলছেন যে এই বক্তব্য আসলে খুব বেশি টাইমলাইন আসছে। এইভাবে দেখি, দেখুন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত তার নিজস্ব যে ইন্টারেস্টের জায়গা সেখান থেকে অ্যাক্ট করছে। বিএনপির আগে নির্বাচন দরকার, বিএনপি সেই অনুযায়ী অ্যাক্ট করছে, দাবি জানাচ্ছে, ন্যূনতম সংস্কারের কথা বলছে, অন্যান্য রাজনৈতিক দল তাই বলছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে এনসিপি তার যে এক্সপেকটেশন সেটার সাথে মিল রেখে কাজ করতে পারছে না। কেন? আমি জিনিসটাকে এইভাবে এক্সপ্লেন করি। তাদের এক্সপেকটেশন হচ্ছে যে আমরা সংস্কার বেশি চাই, কারণ স্বাভাবিক কথা যে তাদের সময় বেশি লাগবে, তাদের দল গুছানোই বলুন বা হচ্ছে গিয়ে জায়গাগুলো পরিষ্কার করার কথা বলুন, প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে গিয়ে সো তার ইন্টারেস্ট হচ্ছে বেশি সংস্কারের জায়গা। এখন আপনি যদি এই দাবিটা পুশ করতে চান তাহলে আপনার অর্গানাইজেশনের ইন্টারনাল যে কোহিশনটা লাগবে, সবাই একমত, একই রকম কথাবার্তা বলা, একই রকম একটা স্ট্র্যাটেজি মেক করা, যেটার মাধ্যমে আপনি মানুষজনকে দরকার হলে মোবিলাইজ করতে পারবেন, দরকার হলে অন্য পলিটিক্যাল পার্টিগুলোর উপরে প্রেশার ক্রিয়েট করতে পারবেন, নেগোশিয়েট করতে পারবেন। এই দলের কার্যক্রম ওই যে এক্সপেকটেশন সেটার সাথে মিল থাকছে না। সো আমরা দেখতে পাচ্ছি যে তাদের নেতারা একজন আরেকজনকে কন্ট্রাডিক্ট করছেন। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে তারা এমন সব বক্তব্য দিচ্ছেন যেটা অনেক সময় হচ্ছে গিয়ে সেন্স মেক করছে না। তারা এখন পর্যন্ত তারা একটা পার্টি করেছেন যে পার্টির মূল লক্ষ্য হচ্ছে ইলেকশনে যাওয়া, জনগণের কাছে আপনি কি প্যাকেজ নিয়ে যাচ্ছেন সেটা আপনি ক্ল্যারিফাই করছেন না, আপনার কি গোল সেটা পরিষ্কার হচ্ছে না, আপনার দলের হচ্ছে গিয়ে গঠনতন্ত্রের জায়গাগুলো পরিষ্কার হচ্ছে না, আপনি কোন জায়গাটায় বাকি রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা সেটা পরিষ্কার হচ্ছে না। তাহলে আপনি সংস্কার চাচ্ছেন, মানে আমরা তো ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রো সংস্কার একটা পার্টি এবং সংস্কারটা তার নিজের স্বার্থেই হচ্ছে গিয়ে লাগবে। তাহলে সেইটার জন্য অর্গানাইজেশনের যেরকম পারফরমেন্স করার কথা, সেই পারফরমেন্সের সাথে মিল রেখে তো তারা কাজ করতে পারছেন না। সো এইটা উইথ মানে এনসিপি নিয়ন্ত্রণটা আছে বলে মনে হয়। ধরেন একটা দলের তো লিডার থেকে নিয়ন্ত্রণটা থাকে, সেই জায়গাটা হিস্ট্রিক্যাল একটা ব্যাপার আছে যে এইটা তো একটা আন্দোলন থেকে এসেছে, আন্দোলনটা তো ছিল একটা ডিসেন্ট্রালাইজড আন্দোলন, তো যে আন্দোলন তো ওইভাবে নেত্রী এসে ছিল না, আমি সেটা মেনে নিচ্ছি সেটা, এবং যখন এখানে আসছে বাট এখন তো আপনাকে সেই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে। আমার মাঝে মধ্যে আসলেই খুব অবাক লাগে যে এনসিপির যারা আছেন তারা কি আসলে একটা জিনিস রিয়েলাইজ করতে পারছেন যে আমরা অনেকে কি পরিমাণ আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের দিকে তাকিয়ে আছি এবং তাদের কাছে আমাদের এক্সপেকটেশন কতখানি বড়, এবং সেটার সাথে সেই অনুযায়ী তারা তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের পার্টির গঠন, এই জিনিসপত্রগুলো নিয়ে হচ্ছে গিয়ে তারা কাজ করছেন কিনা। আপনি ইয়াং, আপনি হতে পারেন সেটা আমি বুঝলাম, বাট সেইটা আপনি দীর্ঘ সময় ধরে ওই একই বক্তব্য দিয়ে আপনি একের পর এক পলিটিক্যাল ব্লান্ডার করতে পারেন না। কারণ এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আপনার এক একটা ব্লান্ডার হয় সংস্কারের সময়সীমা কমাচ্ছে, হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ইসে তৈরি করছে, এবং এটা বাড়তেই থাকবে। কারণ আমি যেটা বললাম যে আপনার ঈদ পরবর্তী সময়ে যখন এই ফল্ট লাইনগুলো আরও বেশি ক্লিয়ার হবে, আমরা যখন ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে কোনো ক্লিয়ার গাইডলাইন পাবো না, আমার দাবি দাওয়াগুলো আরও বাড়বে, এবং এনসিপি কিন্তু তখন একটা বিপজ্জনক জায়গায় থাকবে যদি তার ইন্টারনাল যে অর্গানাইজেশনাল কোহিশন সেটা ঠিকঠাক না করে সে যদি বিএনপির মুখোমুখি হতে যায়, তাহলে সেটা এনসিপির জন্য একটা বড় ধরনের বিপদের জায়গা। জাহিদুর রহমান, যে বাস্তবতার মধ্যে এখন বাংলাদেশ আছে, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একটু শুনতে চাই।
ধরেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় ফ্যাক্টর মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটায়, এই সেনা শাসন জারি হলো, এটা হচ্ছে, ভেতরে অনেক অস্থিরতা, নানান রকম গুজবই বলবো আসলে। একদম সেই জায়গাটাই সেনাবাহিনীর ভূমিকা কেমন দেখছেন? মানে গুজব নিয়ে প্রধান উপদেষ্টা যেমন আওয়ামী বা ইন্ডিয়ারও, আমি যদি সরাসরি বলি, উনি বলেননি কিন্তু ইন্ডিয়ারও ফান্ডিং আছে, চেষ্টা আছে, কিন্তু অবিশ্বাস্য হচ্ছে গুজব শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ যেন ছড়ায়। এই যে সেনাবাহিনী নিয়ে একথা বলছেন কেউ, ফর গড সেক, মানে সেনাপ্রধান এবং যেহেতু প্রেসিডেন্ট আছে আওয়ামী লীগের নিযুক্ত, তারা দুজন মিলে নাকি জরুরি অবস্থা জারি করে দিতে পারে, এবং জরুরি অবস্থা জারি করলে নাকি একটা জরুরি সরকার গঠন করা যায়। মানে যারা বলছেন তারা অশিক্ষিত মানুষজন নন, আইদার তিনি না জানেন, না জানলে এটা ভয়ঙ্কর ব্যাপার, না জেনে আপনি এমন কথা বলছেন, আর জেনে বলা এটাও ডিজাস্টারাস, আপনি ডিসইনফরমেশন ছড়াচ্ছেন। এই রকম কথাবার্তা তো আসলে বলা হচ্ছে। সেনাপ্রধানের একটা বক্তব্য জনাব হাসনাত আবদুল্লাহর সাথে যেভাবে হয়েছে, সার্জিস আলম সেটাকে আমি কিভাবে বলি কথাগুলো, ফ্যাক্টসগুলো আসলে একই, কারণ সেনা সদর থেকেও যা বলা হয়েছে এই আলাপটা হয়েছে। এখন ট্রুথ কোনটা, মানে সেই বিখ্যাত যে ট্রুথ তো সাবজেক্টিভ, যেমন সার্জিস আলম বলছেন এটা কোনোভাবে জোর দেয়া ছিল না, চাপ দেয়া ছিল না, সেনা সদরও বলছে তিনি তার মতামত, তার অভিমত জানিয়েছেন, যেন হাসনাত এভাবে বলেছেন। হোয়াট এভার ইট ইজ, এই আলোচনা করতে পারি আমরা লজিকলি যে নির্বাচনে কে আসবে না, রিফাইন্ড আওয়ামী লীগ না নন রিফাইন্ড আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এই আলাপটা বলার মতো, এই আলাপটা দেওয়ার মতো মানুষ সেনাপ্রধান নন, কারণ তিনি রাজনৈতিক আলাপ করবেন না। আইডিয়ালি কথাটা ঠিক, আমি যোগ করি। তো উনি তো নির্বাচনের সময়সীমা নিয়েও কথা বলছেন, এবং হি ইজ দ্য ফার্স্ট পার্সন যিনি আমাদের সামনে প্রথম রয়টার্সের সাথে ইন্টারভিউতে 18 মাসের কথা বলেছেন, এখনো উনি বলছেন। এবং সর্বশেষ আমরা পত্রিকায়, মানে লিডিং প্রতিষ্ঠিত পত্রিকায় তার যে সর্বশেষ ভাষণ তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে দিয়েছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের, সেখানেও কিন্তু সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা আছে। এটাও এক ধরনের পলিটিক্যাল অবস্থান জানানো, এটাকে নিয়ে আমরা ডিবেট করতে পারি। আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে কেউ একজন এই অপিনিয়ন দিয়েছে বলে, যে মানুষটা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে সবচেয়ে বড় ঝুঁকি, মানে শেখ হাসিনা যদি 5 তারিখ টিকে যেতেন, অনেক মানুষ তালিকায় আসতো তার বিচারের, এর মধ্যে খুব টপেই নাম থাকতো সেনাপ্রধানের, কারণ তাই না, উনি বিট্রে করেছেন, কোর্ট মার্শাল হতো। সেই মানুষটাকে আমরা এখন আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল বানিয়ে দিচ্ছি, এটা খুব বাজে। এখন তার পলিটিক্যাল ব্যাপারে তিনি মন্তব্য করবেন কি করবেন না, বক্তব্য দেবেন কি দেবেন না, সেটা আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন আছে। আমি মনে করি আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে আছি, সত্যিকার অর্থেই আছে। আমাদের দেশে যখন একটা জনগণের ভোটে নির্বাচিত একটা টিপিক্যাল গণতান্ত্রিক সরকার ক্ষমতায় নেই, সেটা আসলে আমরা সেনাবাহিনীর এই ধরনের কথাবার্তা নিয়ে কথা বলবো, কিন্তু এই সেনাবাহিনী তো আসলে ঠিক ওই জায়গায় ওই অবস্থায় নেই। সো কিছুটা হলেও এটা বাস্তবতা, সেনাবাহিনীর একটু ডিফারেন্ট অবস্থান আছে। সেই জায়গায় তিনি যখন বলছেন, এবং বিশেষ করে যে কথাটা আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য, গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য কাজে লাগবে, যেমন নির্বাচনের ব্যাপারে এই ডেট্রেন্ট আমাদের সেনাপ্রধান, মানে এটাও একটু বলে রাখা ভালো যে এই ধরনের ভোলাটাইল সিচুয়েশনে আমাদের মতো দেশের সেনাবাহিনীর এবং সেনাপ্রধানদের খুবই অ্যাডভেঞ্চারিজম মাথায় চাপে, কিন্তু সেটা 5 তারিখেও না এবং পরেও আমরা দেখছি যে এই ব্যাপারে তিনি অত্যন্ত ধৈর্যশীল আছেন, এবং নির্বাচনের ট্রান্সফরমেশনের ব্যাপারে তার আগ্রহ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। সুতরাং এই যে কথাটা বলছি, এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আমরা এই জিনিসগুলো একসেপ্ট করতে পারি, আর তার কোনো পলিটিক্যাল বক্তব্য নিয়ে যদি আমাদের মতদ্বৈততা থাকে সেটাও প্রকাশ করি, কিন্তু এটার জন্য আমরা এই যে আমরা আবার ট্যাগের রাজনীতিতে ঢুকে পড়ছি, আমরা এখন সবাইকে করছি, এটা কিন্তু সেনাবাহিনীর সাথে আমাদের অপরাপর জনগণের একটা বিভেদ তৈরি করার সুযোগ হতে পারে। অনেক ধন্যবাদ। বিরতিতে যাচ্ছি দর্শক, ছোট ছোট বিরতির সময় হচ্ছে, আবারও গণতন্ত্রে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। আবারও স্বাগত গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে। ডক্টর আসিফ শাহ, আমি একটু প্রধান উপদেষ্টার যে চীন সফর এবং বিমস্টেক সম্মেলন, সেই বিষয়ে একটু জানতে চাই, কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য? এখনও ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই জায়গায় চীন সফর না, সেটা ডেফিনেটলি স্ট্র্যাটেজিক্যালি তো সেটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ এই অর্থে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যেটা দেখা দরকার, এটা থেকে আমরা শেষ পর্যন্ত কী অ্যাচিভ করতে পারবো। মানে আমি যাচ্ছি, আমি মিট করছি, অল অফ দোজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাকে স্পেশাল হচ্ছে গিয়ে সম্মান দেওয়া হচ্ছে, খুব ভালো। আমি জাস্ট একটু মনে করিয়ে দিই যে আমাদের আগের সরকার যিনি ছিলেন, তিনি যখন যান তখনও কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশের চায়নার যিনি রাষ্ট্রদূত ছিলেন, উনি বলেছিলেন যে এই সফরটি মাইল ফলক হয়ে থাকবে। তারপরে শেষ পর্যন্ত কি হয়েছিল উই হ্যাভ সিন, যে কতক্ষণই অ্যাচিভমেন্ট বা কী হয়েছিল সেটা আমরা দেখেছি।
এইবারও আমরা একই জিনিস আমরা আশা করি, এটা অফকোর্স আমাদের এক্সপেকটেশন, যে এইবার এই ধরনের কোনো মানে এই মাইল ফলক কথাটা ছেদ কথার মতো কিছু থাকবে না। এইখানে হচ্ছে কি আমরা স্পেসিফিক্যালি কিছু ইনভেস্টমেন্টের জায়গা, কারণ আমাদের এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট যে আমরা যখন বিজনেস বা ইকোনমিক গ্রোথের জন্য আমাদের যদি ডাইভার্সিফিকেশন দরকার হয়, আমাদের যে ইনভেস্টমেন্টের দরকার হবে, সেই ইনভেস্টমেন্টগুলো হচ্ছে কি আমাদের এনশিওর করতে হবে, এবং সেই এনশিওর করার ক্ষেত্রে এই ক্ষেত্রে চাইনিজ ইনভেস্টমেন্ট একটা সিগনিফিক্যান্ট। বাট হ্যাভিং সেড দ্যাট, এর আগে আপনার যদি মনে থাকে যে চায়না সবসময় বাংলাদেশ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা কথা বলেছিল যে তাদের দুটা সমস্যা, একটা হচ্ছে এখানকার যে রেগুলেশনগুলো আছে সেই রেগুলেশনগুলো এত কম্বারসাম, এত ডিফিকাল্টিস যে তাদের পক্ষে এখানে করা ডিফিকাল্ট। 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি। সো ডক্টর ইউনূসকে কিন্তু সেখানে আমাদের এই কেসটাও প্রেজেন্ট করতে হবে তাকে, যে অফকোর্স উই ওয়ান্ট ইউ, বাট এইখানে আমরা এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছি বা এই রেগুলেশনের চেঞ্জ আসছে, এইটা গুরুত্বপূর্ণ অফকোর্স, যেটা বললাম, কিন্তু আমি ওই অ্যাচিভমেন্টটার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছি, যে শুধুমাত্র কোনো স্টেটমেন্ট হিসেবে থাকবে না, এইটা একটা দিক নির্দেশনা দেখাবে, এবং সেই অনুযায়ী যে এই রেগুলেটরি যে চেঞ্জ, রেগুলেটরি বার্ডেনগুলোকে হচ্ছে গিয়ে কমানো, পলিটিক্যাল স্ট্যাবিলিটি হচ্ছে গিয়ে এনশিওর করা, ইনভেস্টমেন্টের জায়গাগুলো, এই প্রত্যেকটা জিনিস আমরা এনশিওর করতে পারবো, যাতে হচ্ছে কি আমরা এটা করতে পারি। জাহিদুর রহমান, আমি একটু জানতে চাই ভারত আসলে কিভাবে দেখছে এখনো? ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজও বলা হয়েছে যে বাংলাদেশ প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদীর যে সম্মেলনের ফাঁকে বৈঠক, সেটি এখনও নিশ্চিত না। আসলে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে, ভারত এখনও জবাব দেয়নি। সেটির কোনো রকম ভবিষ্যৎ দেখেন কিনা, এবং এই চীন সফরকে ভারত আসলে কিভাবে দেখছে বলে মনে করেন? আমি ভবিষ্যৎ দেখি না। ইনফ্যাক্ট অলরেডি ভারতের পত্রপত্রিকায় 2 দিন আগেই নিউজ চলে এসেছে, ভারত এটা ডিক্লাইন করেছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভবত এখনও চেষ্টা চালিয়ে যেতে চাইছেন, তাই তারা এটা জানালেন যে তারা অপেক্ষা করছেন। একটা জিনিস আমরা খেয়াল করি যে চীনে যখন যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, আসিফ ভাই যেভাবে বললেন খুবই জরুরি এই ইস্যুগুলো। আরেকটা জিনিস আমরা একটু সাফল্য হিসাবে দেখতে পারবো যদি আমাদের বেশ কিছু ঋণের রিনেগোশিয়েটেড হয়। মানে এটার উদাহরণ আছে আমাদের নিকট অতীতেই। মালয়েশিয়াতে যখন মাহাথির মোহাম্মদ ক্ষমতায় আসলেন, তখন তিনি কিন্তু অনেকগুলো লোনের সুদ থেকে শুরু করে পরিশোধের সময়সীমা বাংলাদেশ কিন্তু আলোচনা করছিল, এবং 2-1টা ক্ষেত্রে তারা কিছুটা রাজিও হয়েছে। এটা প্রধান উপদেষ্টার সৌজন্যে যদি এগুলো আরো বাড়ে, কারণ এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশে অত্যন্ত বেশি অ্যামাউন্টের প্রজেক্টের জন্য ঋণ দেওয়া হয়েছে, এবং এই ঋণগুলো যদি আমরা টাকা আমাদের হাতে পেয়ে যেতাম কথা ছিল, তা না। ইনফ্যাক্ট চায়না তার বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর একটা পার্সেন্টেজ সাপ্লায়ার্স ক্রেডিট, সে তার মতো করে টাকা আবার নিয়ে যায়। সো ওটা যদি দেখি, ওটাকে আমরা সদিচ্ছা হিসাবে দেখতে পারবো। তবে এই সফর ইটসেলফ একটা বার্তা দেবে আসলে, যদিও অলরেডি বলা হয়েছে যে অনেক চুক্তি না বেশ কিছু এমওইউ স্বাক্ষরিত হতে পারে, কিন্তু উনি যে গেছেন এবং চায়নার সাথে তার সম্পর্ক ডেভেলপ করছে সেই জিনিসটা, এবং ভারত যেটা অপছন্দ করবে, শি জিনপিং এর সাথে বাইল্যাটারাল বৈঠকটা বাংলাদেশ কিন্তু নিজে চেয়েছে, এটা আমি অন্তত পত্রিকায় দেখেছি। সো বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক সমস্যায় থাকা অবস্থায়, যদিও আমাদের প্রধান উপদেষ্টা ব্রাইটলি অ্যান্ড ব্রিলিয়ান্টলি একটা কাজ করেছেন, অবশ্যই এটাকে কেউ সমালোচনা করতে পারেন, কারণ ইনি এর আগেও জনাব মোদির সাথে কিন্তু বসতে চেয়েছেন একই রকম ভাবে ইউএনজিএতে একটা সাইডলাইন বৈঠকে। চেষ্টার কোনো ত্রুটি নাই, তো ভারত এটাকে ডিক্লাইন করেছে, এবং ভারত খুব স্বাভাবিকভাবে দেখবে না, কারণ বাংলাদেশ ভারতের সাথে যে সম্পর্কের জায়গায় আছে, ভারত চায় তার টার্মসে বাংলাদেশ আবার মানে 100% শেখ হাসিনা না হলেও তুমি 80% হাসিনা হতে হবে, হয়ে আমার সাথে আসতে হবে। কিন্তু বাংলাদেশ আসলে এই রকম ভাবে আর কোনো সরকার কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না, আমরা আবার রাস্তায় নামবো কিন্তু সেটার জন্য। সো ডক্টর ইউনূস আমাদের যে সম্পর্কে রিঅ্যালাইনমেন্ট করেছে, এটা কি ভারত রিয়েলাইজ করছে না তো দেখছি, মানে আসলে করছে না এখন পর্যন্ত, মানে অন্য কিছু না। শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন, আপনাকে এতদিন সার্ভ করেছে, আমি এই পর্যন্ত ছাড় দিলাম। উনি ওখানে বসে বসে প্রত্যেক দিন এই সরকারকে হুমকি দিচ্ছে, অ্যান্ড দে আর অ্যালাউইং দ্যাট। আর দ্য স্টুপিডস, আমি আসলে জানি না, এই শব্দ করা ছাড়া কোনো উপায় থাকে না। যাই হোক, এটা তারা পছন্দ করবে না, তাদেরকে ক্ষুব্ধ করবে, তারা চায় আর তারা আমাদের সাথে যা ইচ্ছা তাই করবে, কিন্তু আমরা আমাদের অল্টারনেটিভ রুটস, কিন্তু এটা হবেই। চায়না তো আছে, পাকিস্তানের সাথেও কি আমাদের অনেক ভালো অর্থনৈতিক সম্পর্ক তৈরি হচ্ছে না? পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে না? এগুলো ইনএভিটেবল। জি, অনেক ধন্যবাদ। এক লাইন স্যার যদি কিছু যোগ করেন এই জায়গায়, কোন শেষ করব, এই যে ভারত কিভাবে দেখছে এখানে ডিসএগ্রিমেন্টের কিছু নেই। যেটা ইস্যু হচ্ছে যে ভারতের স্ট্র্যাটেজিটা বোঝা যাচ্ছে না একদিকে, অথবা 2, ভারত এইখানকার যে পলিটিক্যাল রিয়েলিটি বা পলিটিক্যাল ইকুইলিব্রিয়ামে যে চেঞ্জ হয়েছে, সে চাইলেও যে ওই জায়গায় আর ফিরতে পারবে না, ভারত সেটা মেনে নিতে
আমি তারা এটাকে মেনে নিতে চাচ্ছে না, কিন্তু ধরেন রাজনৈতিক সরকারও যদি আসে, যেটি বলা হচ্ছে রাজনৈতিক সরকার আসলে সম্পর্ক ডেভেলপ করবে, সেটিও কি খুব বেশি? সেটা ভারত যে টার্মে চাচ্ছে, জাহিদ ভাই ওই কথাটা খুব ইম্পর্টেন্ট। আপনি কোন টার্মে চাচ্ছেন? আমি যখন নেগোশিয়েট করব, নেগোশিয়েটের টার্ম রুলস সবকিছু আপনি আগে থেকে ঠিক করে দিবেন, সেটা মেনে রেখে আমাকে করতে হবে, সেই বাস্তবতা আমরা পার হয়ে এসেছি, সেটা ভারতকে বুঝতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর আফিস শাহান, ডক্টর জাহিদুর রহমান দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল মোটামুটি আজকের এই রাতে জনতন্ত্র গণতন্ত্র। আমরা আশা করি চীন সফর সাফল্যমণ্ডিত হবে, একই সঙ্গে ভারত চীন দুই পক্ষের সঙ্গে বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আসলে বজায় রাখবে। ধন্যবাদ এই রাতে আমাদের সঙ্গে থাকার জন্য।